বাঙালি ভ্রমণ বলতেই যেই স্থানের কথা প্রথমে বোঝে তা হচ্ছে দীঘা। কারণ কলকাতার কাছে এত সুন্দর এক স্থান যেখানে আপনি পৌঁছে যাবেন খুব সহজে, যেখানে থাকতে পারবেন মাত্র 500 টাকার সুন্দর সুন্দর রুমে, যেখানে ইচ্ছে হলে ঘুরে নিতে পারবেন একেবারে নিজের মতো করে, যেখানে খেতে পারবেন বিভিন্ন রকমের অপরূপ পদ যা নিজেরাই আবার রান্না করতে পারবেন, যেখান থেকে ঘুরে নিতে পারবেন এক অনন্য সুন্দর বিচ, অ্যাকোরিয়াম, চন্দনেশ্বর মন্দির, উদয়পুর বিচ, ওশানিয়া বিচ। আর রাত হলেই যেখানকার সৌন্দর্য একেবারে লোভনীয়। খেয়ে নিতে পারবেন রকমারি পদ, ইচ্ছে হলে ঘুরে নিন মোহনা, যেখান থেকে কিনে নিতে পারবেন টাটকা সব মাছ। কি করে যাবেন দীঘায়, কোথায় থাকবেন এত কম খরচে, সব কিছু যাবতীয় তথ্য নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশনের আজকের এই নিবেদন। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। আজ যাচ্ছি দীপুদার অন্যতম দীঘা। কলকাতার এত কাছে দীঘা যাওয়ার অনুরোধ আপনারা অনেকেই করেছেন এবং কি করে কম খরচে ঘুরবো তা জানতে চেয়েছেন। তাই আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশনে। এখান থেকে লোকাল এবং এক্সপ্রেসে করে খুব কম খরচে যেতে পারবেন দীঘায়। লোকালে কি করে যাবেন তা নিয়ে একটি ব্লগ আমাদের অলরেডি রয়েছে, যার লিঙ্ক আমি দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। এখন চলে এসেছি হাওড়া স্টেশনে। হাওড়া থেকে আমরা আজকে যাব দীঘা। দীঘা যাওয়ার অনেক ধরনের উপায় আছে, বাস আছে, ট্রেন আছে। আমার নিজস্ব পছন্দ ট্রেনে করে যাওয়া। 2:25-এ রয়েছে হাওড়া দীঘা কান্ডারি এক্সপ্রেস, যেই ট্রেনের টিকিটের দাম মাত্র 115 টাকা করে। তো সেই কান্ডারি এক্সপ্রেসে করে আমরা এখন যাব দীঘা। ট্রেন ছাড়বে 2:25-এ। 3 ঘন্টা 50 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি দীঘা। বাকি কথা দীঘায় গিয়ে। দীঘা যাওয়ার জন্য সকালবেলা রয়েছে তাম্রদীপ্ত এক্সপ্রেস এবং বিকেলের দিকে রয়েছে কান্ডারি এক্সপ্রেস। কান্ডারি এক্সপ্রেসের টিকিট পাওয়া তুলনামূলকভাবে সোজা, তাই আমি যাচ্ছি কান্ডারি এক্সপ্রেসে। আপনারা এসি বাস বা সরকারি নন এসি বাসে করেও যেতে পারেন। বাসে দীঘা কী করে যাবেন তার যাবতীয় তথ্য নিয়ে একটি ব্লগ ট্যুরিস্ট ডেস্টিনেশন আগেই উপস্থাপন করেছে, যার লিঙ্ক দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে। আমাদের ট্রেন নির্দিষ্ট সময়ে পৌঁছে গেল দীঘা স্টেশনে। আমরা যেহেতু দীঘা রাত্রেবেলা পৌঁছেছিলাম, তাই রাত্রের ভিডিও আর না দেখিয়ে একেবারে সকালবেলা থেকে দেখাচ্ছি আজকের ব্লগ। সকাল সকাল চলে আসলাম বঙ্গোপসাগরের সামনে, আমাদের সকলের প্রিয় দীঘা সমুদ্র সৈকতে, যেখানে ঢেউয়ের হাতছানি, বড় বড় ঢেউ আছড়ে পড়ছে বালুকা বেলায়। এই দৃশ্য বড়ই অপরূপ। এই দৃশ্যের টানে বারে বারে আপামর বাঙালি ছুটে আসে তার আপন দীঘাতে। দীঘায় আসলে অনেকেই যে সমস্যায় পড়েন তা হলো কম দামে সুন্দর থাকার জায়গা পাবেন কোথায়। অনেক সময় কম দামে পাওয়া যায় বটে, তবে তা হাইজিনিক একেবারে নয়। আমি আজ খোঁজ দেবো এমন এক হোটেলের যা ওল্ড দীঘার সমুদ্র সৈকত থেকে মাত্র 500 মিটার দূরে অবস্থিত। নেহেরু মার্কেটের পাশ দিয়ে সোজা চলে আসুন জল ট্যাঙ্কির কাছে। অঞ্জলি গেস্ট হাউসের পাশেই রয়েছে এক অনন্য সুন্দর ফ্যামিলি হোটেল, যেই হোটেলের নাম মা দুর্গা গেস্ট ইন। ট্যুরিস্ট ডেস্টিনেশন এবার ওল্ড দীঘায় থাকবে মা দুর্গা গেস্ট ইনে। এই হোটেলের সবথেকে ভালো যে দিক তা হলো এখানে আপনারা পেয়ে যাবেন একেবারে 500 টাকা থেকে ডবল বেডেড রুম। এই দেখুন, আমি যেই রুমে প্রবেশ করছি এর ভাড়া মাত্র 500 টাকা। তবে 500 টাকা কিন্তু নন এসির চার্জ, এসি চালালে আর একটু বেশি ভাড়া দিতে হবে। এই রুমটা কতটা বড় তা নিজেরাই বুঝতে পারছেন। রুমের সঙ্গে রয়েছে সুন্দর বড় বড় জানলা, যেখান থেকে বাইরের দৃশ্য দেখতে পাবেন। আর সঙ্গে রয়েছে অবশ্যই অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট। আমি এই ডবল বেডেড রুম দেখিয়ে ওপরের দিকে উঠলাম, কারণ ওখানেও রয়েছে অনেক ধরনের রুম। যারা 2 জন বা তার থেকে বেশি, মানে 4 জনে থাকবেন বা 3 জনে থাকবেন, তাদের জন্যও রয়েছে ট্রিপল বেডেড রুম। এই দেখুন, এটা ট্রিপল বেডেড, তবে অবশ্যই এই রুমে 3 জনের বেশিও আপনারা থাকতে পারবেন।
এই রুমও যথেষ্ট বড় এবং রুমের সঙ্গে রয়েছে টিভি, এসি এবং অবশ্যই রয়েছে ওয়েস্টার্ন টয়লেট। আমি এই রুম থেকে বেরিয়ে এর পাশে করিডোর ধরে হেঁটে গেলাম, তার কারণ এর পাশেও রয়েছে একটি সুন্দর রুম। সেই রুমে আমি এখন প্রবেশ করছি। এই রুমটা দেখুন, ডবল বেডেড রুম, তার মানে এই রুমের ভাড়া মাত্র 500 টাকা, অবশ্যই নন এসির চার্জ। তবে এই চার্জগুলো কিন্তু সিজন অনুযায়ী চেঞ্জ হয়। যখন হাই ডিমান্ড থাকে তখন ভাড়া একটু বেশি, যখন ডিমান্ড কমে যায় তখন 500 টাকা। সব ধরনের রুম দেখিয়ে আমি এখন যাচ্ছি মা দুর্গা গেস্ট ইনের একেবারে ছাদে। যারা বড় ফ্যামিলি নিয়ে আসবেন বা বন্ধু বান্ধব মিলে আসবেন, 10 জনে আসবেন, তাদের জন্য রয়েছে এই বিশেষ রুম। দেখুন, প্রত্যেকটা বেডই যথেষ্ট বড়, তাছাড়া রুমটা যথেষ্ট স্পেসিয়াস। রয়েছে ওয়ার্ডরব, এসি, টিভি এবং সঙ্গে অবশ্যই অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট। তাহলে যারা গ্রুপ নিয়ে আসবেন তারা নির্দ্বিধায় চলে আসুন এখানে। আর যারা গ্রুপ নিয়ে আসবেন তাদের জন্য রয়েছে আরেকটি বিশেষ ব্যবস্থা। এর পাশেই রয়েছে একটি বড় রুম, যেখানে আপনারা রান্না করে খেতে পারবেন। নিজেরা দীঘায় চলে আসুন, রান্না করুন, বন্ধু বান্ধবদের সঙ্গে এনজয় করুন এবং অবশ্যই থাকুন মা দুর্গা গেস্ট ইনে। পুরো হোটেল ঘুরিয়ে এখন হয়ে গেছে ব্রেকফাস্টের সময়। মা দুর্গা গেস্ট ইনে এখন ব্রেকফাস্টের সময়। সকালবেলা আপনাদের ওল্ড দীঘার সমুদ্র সৈকত দেখিয়েছি। এত সুন্দর আজকের দীঘা সত্যিই ভাবা যায় না। বাঙালিদের পছন্দের সমুদ্র সৈকত, নিজের একেবারে আপন দীঘা। আর এই দেখুন, আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে প্রথমে এই হচ্ছে আপনার বাটার টোস্ট, অসাধারণভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। এই হচ্ছে এগ টোস্ট, কি সুন্দর, আবার সস দিয়ে লাভ সাইন করে দিয়েছে। আর এখানে রয়েছে লুচি, তরকারি এবং স্যালাড। আমি কারণ 3টে অপশান দেখালাম আপনাদের, কারণ এখানে ব্রেকফাস্টে আপনারা এই 3 ধরনেরই অপশান পাবেন। তো আপনাদের পছন্দ মতো আপনারা অর্ডার করবেন। আমি আপাতত এই ব্রেকফাস্ট করে যাব সমুদ্র স্নান করতে। তো আপাতত এখন ব্রেকফাস্টে মনোনিবেশ করি, খুব খিদে পেয়ে গেছে। তারপরে দেখা হচ্ছে সমুদ্রে। সুন্দর ব্রেকফাস্ট খেয়ে এখন বেরিয়ে পড়লাম ওল্ড দীঘার সমুদ্র সৈকত ঘুরতে। ওল্ড দীঘার সমুদ্র সৈকত এখন অনেক সুন্দর, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সমুদ্রের ধারে রয়েছে সুন্দর সুন্দর স্ট্রাকচার, যা ঘুরে বেড়াতে কিন্তু বেশ ভালো লাগে। সমুদ্রের পাড়ে বসে সমুদ্র উপভোগ করতে পারবেন। আর জোয়ারের সময় সমুদ্রের পাড়ে যে পাথরগুলো রয়েছে তার পাশে দাঁড়িয়ে থাকুন, তাহলেই মন আনন্দে নেচে উঠবে। সমুদ্রের উত্তাল ঢেউ আপনাকে ভিজিয়ে দিয়ে যাবে। আর যদি ভাটার সময় আসেন তাহলে নেমে পড়ুন সাগরের জলে নিজেকে ভেজাতে। দীঘার আজকের যে প্ল্যানটা আমি দিচ্ছি তা হচ্ছে 2 ডেজ এবং 1 নাইটের ট্রিপ। ট্রেনে করে আসতে খরচা হয়েছিল 115 টাকা, ট্রেন থেকে হোটেল যাওয়ার ভাড়া নিয়েছিল মাত্র 20 টাকা। আর বিচ তো একেবারে কাছে, তার জন্য ভাড়া লাগে না। আর যে রুমে আমরা ছিলাম সেই রুমে 2 জনের লেগেছিল মাত্র 500 টাকা। তাহলে কত কম খরচা হচ্ছে নিজেরাই বুঝুন। সমুদ্রের ধারে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ভিজে এখন আবার চলে আসলাম মা দুর্গা গেস্ট ইনে। সময় হয়ে গেছে সুস্বাদু লাঞ্চ খাওয়ার। সমুদ্রে স্নান করে এখন খুব খিদে পেয়ে গেছে, তাই আবার চলে এসেছি মা দুর্গা গেস্ট ইনে। আর এসে স্নান করে এখন করব লাঞ্চ। লাঞ্চে রয়েছে দেখুন গরম গরম ভাত, কি সুন্দর সাজিয়ে দিয়েছে। রয়েছে পেঁয়াজ, ঝুরঝুরে আলু ভাজা, রয়েছে পাঁপড়, এইদিকে রয়েছে ডাল, এটা মাছ, এটা আমের চাটনি, এটা পালং শাক আলু দিয়ে একটা পাঁচমিশালি তরকারি এবং আলু আর ফুলকপির একটা তরকারি। তো এই এত কিছু আমরা খাবো আজকের লাঞ্চে। তো খাওয়াটা শুরু করি। খিদেও পেয়ে গেছে বেশ, কারণ সমুদ্রের জলে দাপাদাপি করলে কিন্তু ভীষণই খিদে পায়। ডাল দিয়ে শুরু করছি খাবার, অল্প করে দেখাই আপনাদের। ডালটার টেস্ট আছে খুব সুন্দর। আলু ভাজা, ফুলকপি, এই হচ্ছে ফুলকপির সাইজ,
ফুলকপি, এই হচ্ছে ফুলকপি। তো এত কিছু খেতে তো সময় লাগবে, আপনাদের মাছটা দেখায়। এই হচ্ছে মাছের সাইজ। এই সব কিছু আমরা খাবো, খেয়ে আমাদের লাঞ্চ কমপ্লিট করব। লাঞ্চ কমপ্লিট করে সামান্য একটুখানি বিশ্রাম, কারণ বিশ্রাম নিয়ে আমরা যাব দীঘার আশপাশে যতগুলো দ্রষ্টব্য স্থান রয়েছে সেই সব যাব। এখানে কাছেই যেহেতু উড়িষ্যার কিছু মন্দির এবং একটা বিচ ঘুরতে। তো আপাতত এইসব কমপ্লিট করি, একটু বিশ্রাম নিয়ে তারপর আবার বেরিয়ে পড়ছি বাকি দ্রষ্টব্য ঘোরার জন্য। লাঞ্চ করে একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম ওল্ড দীঘা থেকে দীঘার সাইট সিন করার জন্য। আমরা একটি গাড়ি বুক করেছিলাম, যে গাড়ির ভাড়া নিয়েছিল মাত্র 800 টাকা। আর যে গাড়ির ফোন নাম্বার আমি দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য। হোটেল থেকে বেরিয়ে গাড়ি করে আমরা প্রথমে চলে আসলাম দীঘার অ্যাকোরিয়ামে। দীঘার অ্যাকোরিয়ামে এন্ট্রি ফ্রি, একেবারে কিচ্ছু নেই, বিনা পয়সায় ঘুরে আসতে পারবেন। তবে ভেতরে কোনো ছবি তুলতে দেয় না, তাই আমিও তুলতে পারিনি কোনো ছবি। আর বাইরে রয়েছে বিশাল এক তিমি মাছের স্কেলিটন। অপরূপ সুন্দর লাগবে এই স্কেলিটন দেখতে, ভাবতেই অবাক লাগে তিমি মাছগুলো কতই বড়। আর অ্যাকোরিয়াম দেখে নবনির্মিত জগন্নাথ মন্দিরের পাশ দিয়ে আমাদের গাড়ি একে একে পার করে যাচ্ছে দীঘার সায়েন্স সেন্টার। যারা কলকাতায় থাকেন এই সায়েন্স সেন্টার তেমন গুরুত্বপূর্ণ নয়। দীঘার সায়েন্স সেন্টার ক্রস করে আমরা জাহাজ বাড়ি পেরিয়ে যাচ্ছি দীঘা বর্ডার, মানে পশ্চিমবঙ্গ উড়িষ্যা বর্ডারের দিকে। এছাড়াও দীঘাতে রয়েছে অমরাবতী পার্ক, যেখানে আছে রোপওয়ে। ওল্ড দীঘা থেকে আমরা গাড়ি করে এখন চলেছি উড়িষ্যার গ্রাম ধরে। ওল্ড দীঘা থেকে 11 কিলোমিটার দূরে আমরা এখন যাচ্ছি সুবর্ণরেখা নদীর মোহনা বা তালসারি সমুদ্র সৈকত ঘুরতে। তালসারি সমুদ্র সৈকতের দু ধরনের রূপ আপনারা দেখতে পাবেন। যদি জোয়ারের সময় আসেন তখন একেবারে সমুদ্র সৈকতের মধ্যে আপনারা আলাদা করে বুঝতে পারবেন না সুবর্ণরেখা নদী, তবে তালসারির ধারে বসেই উপভোগ করতে পারবেন ঢেউয়ের। আর যদি ভাটার সময় আসেন তাহলে সমুদ্র প্রায় 1.5 কিলোমিটার দূরে সরে যায়, সামনে দেখতে পাবেন সুবর্ণরেখা নদীকে। এখন যেমন ভাটার সময় নৌকো বাঁধা রয়েছে, সুবর্ণরেখা নদীর জল পরিষ্কার বোঝা যাচ্ছে। এই সময় যদি দূরের সমুদ্র দেখতে হয় তাহলে বাইকে করে যেতে হবে, ভাড়া নেবে 100 টাকা। আর যখন জোয়ার থাকবে তখনও নৌকা ভ্রমণ করতে পারবেন, আর সেই নৌকাগুলো দাঁড়িয়ে থাকবে ধারে। আমরা তালসারি পুরো ঘুরে এখান থেকে একেবারে প্রায় লাগোয়া রয়েছে এক বিখ্যাত মন্দির, যা খুব জাগ্রত। সেই মন্দিরের নাম চন্দনেশ্বর মন্দির। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে চন্দনেশ্বর মন্দির। গাড়ি পার্কিং করে প্রবেশ করলাম চন্দনেশ্বর মন্দিরের দিকে। চন্দনেশ্বর শিব মন্দির খুব জাগ্রত। পাতাল ফুঁড়ে উঠে আসায় এখানে শিব স্বয়ম্ভু। বর্গী আমলের এই মন্দিরের বয়স প্রায় 300 বছরের কাছাকাছি। আগে এখানে ছিল হোগলা বনের জঙ্গল আর কাজুর গাছ। সেখানেই লক্ষ্মী নামের এক মহিলা শিবলিঙ্গটির দর্শন পান। তিনি গরু চড়াতে বের হতেন, কিন্তু সেই গরু ঠিক মতন দুধ না দেওয়ায় পরিবারের লোকজন লক্ষ্মীকেই বাড়ি ছাড়া করেছিল। সেই সময় লক্ষ্মী নিজের গরুর পিছু নিয়ে দেখতে পান গরুটি এক চম্পক গাছের তলায় শিবলিঙ্গের ওপর নিজে থেকেই দুধ দিচ্ছে। আর এই শিবলিঙ্গে কোথা থেকে যেন ফুল বেলপাতা নিজে থেকেই পড়ছে। আর পুজোর শেষে মাটির তলায় চলে যাচ্ছে এই শিবলিঙ্গ। আর এই শিবলিঙ্গই আজকের চন্দনেশ্বর। মন্দির চত্বরে রয়েছে নন্দী মহারাজের মূর্তি, তাছাড়াও রয়েছে জগন্নাথ, বলরাম, শীতলা এবং আরও অন্যান্য দেবদেবীর মূর্তি। এখানে একটি কুণ্ড রয়েছে যেখানে চড়কের সময় আপনা আপনি 3টে কাঠ ভেসে আসে। আমরা চন্দনেশ্বর মন্দিরে পুজো দিয়ে অনেকক্ষণ সময় কাটিয়ে উঠে পড়লাম আবার গাড়িতে। চন্দনেশ্বর মন্দির দেখে আমাদের গাড়ি এখন ছুটে চলেছে পশ্চিমবঙ্গের দিকে। পশ্চিমবঙ্গের বর্ডারের একেবারে কাছে অবস্থিত একটি সুন্দর মন্দিরে আমরা এখন চলে এসেছি। এই মন্দিরের নাম রাধা গোবিন্দ মন্দির। উড়িষ্যা ঘরানার তৈরি এই মন্দির, তবে মন্দিরের ভেতরে ছবি তোলা একেবারে নিষিদ্ধ।
মন্দির দেখে আমাদের গাড়ি এখন যাচ্ছে একেবারে দীঘা বর্ডারের কাছে, উড়িষ্যায় শেষ সমুদ্র, মানে পশ্চিমবঙ্গের ধারে উড়িষ্যা বর্ডারের শেষ সমুদ্র, তার নাম হচ্ছে উদয়পুর। আমরা এখন চলে এসেছি উদয়পুর সমুদ্র সৈকতে। উদয়পুর সমুদ্র সৈকত খুব সুন্দর, নিরিবিলি। এখানে টাটকা মাছ আপনারা ভাজিয়ে খাওয়াতে পারবেন, তাছাড়া এখানে খেতে পারবেন বিভিন্ন ধরনের ক্র্যাবও। আর আপনারা এখানে নিজেদের মতো করে অনেকটা সময় অতিবাহিত করতে পারবেন। আমরাও বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। আর আমাদের টিমের খুদে সদস্য ওজো এখানে চড়ে নিয়েছিল ওর পছন্দের এক গাড়ি, যেই গাড়ির ভাড়া নিয়েছিল মাত্র 30 টাকা করে। সমুদ্রের বালির ওপর রিমোট কন্ট্রোলের গাড়ি চড়তে বাচ্চারা কিন্তু এখানে বেশ মজাই পাবে। উদয়পুরে অনেকক্ষণ সময় কেটে গেল, দেখতে দেখতে সূর্যাস্ত হয়ে গেছে। আমাদের গাড়ি এখন এসে থামলো ঢেউসাগর পার্কের সামনে। এই পার্ক বড়ই সুন্দর। এই পার্কের প্রবেশ মূল্য 10 টাকা। ভেতরে অনেকক্ষণ সময় সমুদ্রের পাড়ে রঙিন আলোয় আপনারা যদি কাটাতে চাইছেন তাহলে অবশ্যই এই পার্ক ঘুরে দেখতে পারেন। আমরা যদিও ঢেউসাগর পার্কে প্রবেশ করিনি, ঢেউসাগর পার্কের পাশ দিয়ে আমরা যে রাস্তা চলে গেছে সেই রাস্তা ধরে আমরা এখন এগিয়ে চলেছি। হয়ে গেছে সন্ধে, আমরা ছেড়ে দিলাম আমাদের গাড়ি। মাত্র 800 টাকায় এত সুন্দর ভ্রমণ, 4 ঘন্টার মধ্যে আমরা সব কিছু দেখে নিলাম। আমরা এখন চলে এসেছি ওল্ড দীঘা সমুদ্র সৈকতের পাশে। এখানে রাতের মার্কেট একেবারে জমজমাট, বিভিন্ন ধরনের খাবার আপনারা খেয়ে নিতে পারবেন। এই রাতের মার্কেট নিয়ে আমরা আলাদা একটি ব্লগ বানিয়েছি, যার লিঙ্ক আমরা দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে। আমি সন্ধেবেলায় খেয়ে নিলাম এখানকার চিকেন মোমো, খুব সুন্দর স্বাদ এখানকার চিকেন মোমোর। আর রাতের সমুদ্র সৈকত এক অন্য মাত্রায় যেন রূপ পেয়েছে এখানে। রাতের সমুদ্র সৈকতকে বিদায় জানিয়ে আজকে ফিরে আসলাম আমাদের রাতের আস্তানা মা দুর্গা গেস্ট ইনে। এখন আমি আলাপ করিয়ে দেবো এমন একজনের সঙ্গে যিনি আপনাদের বলে দেবেন কিভাবে বুক করবেন মা দুর্গা গেস্ট ইন, ট্যারিফি বা কত, আর যাবতীয় তথ্য। আমি এখন পেয়ে গেছি মা দুর্গা গেস্ট ইনের খুব আপনজনকে। নমস্কার দাদা। নমস্কার। আমরা তো এসেছি, অসাধারণ আপনাদের এখানকার ব্যবস্থাপনা, মানে আমাদের তো পার্সোনালি খুব ভালো লেগেছে। ফ্যামিলি নিয়ে যারা আসবেন তাদেরও খুব ভালো লাগবে, যারা কাপেল আসবেন তাদেরও খুব ভালো লাগবে। রুমগুলো যথেষ্ট বড়, যেটা সাধারণত অন্য জায়গায় দেখতে পাওয়া যায় না। আর যেটা আরেকটা জিনিস আমার ভীষণ ভালো লাগলো সেটা হচ্ছে যে কেউ যদি ভাবে যে আমি রান্না করে খাবো, তো রান্না করে খাবার ব্যবস্থা আছে, এবং যারা চাইছেন যে না আমরা মানে রুমে বসে খাবো তাদেরও ওনারা ব্যবস্থা করে দেবেন। তো আমি তো সব কিছু বলেছি দর্শক বন্ধুদের। এবার যে প্রশ্নগুলো সবার থাকে যে আপনাদের এখানে স্টার্টিং কত রুমের ভাড়া? আমাদের এখানে রুমের স্টার্টিং ডবল বেড, যেটা 2+1 3জন থাকবে, নন এসি রুম 500 টাকা, আর এসি রুমের ক্ষেত্রে হলে 900 টাকা পড়বে। আচ্ছা, যদি 4 বেডের হয়? 4 বেডের হলে আপনার 2+2, ওটা নন এসি ক্ষেত্রে পড়বে 900 টাকা, এসি রুমের ক্ষেত্রে পড়বে 1500 টাকা। 1500 টাকা। আচ্ছা, আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এই রেটটা তো নিশ্চয়ই সিজন অনুযায়ী নিশ্চয়ই চেঞ্জ হয়। হ্যাঁ, সিজন অনুযায়ী চেঞ্জ হয়। যদি যখন আমার সাথে ডাইরেক্ট নাম্বারে যোগাযোগ করবেন তখন ওরা কমতেও পারে আর কি বাড়তেও পারে, মানে হাই ডিমান্ড যখন থাকবে তখন তো একটু বাড়বে, এটা স্বাভাবিক ব্যাপার। আর বুকিং করবেন কি করে? বুকিং করে আমাদের নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বার, ডাইরেক্ট আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে তাতে সুবিধা হয়। ডাইরেক্ট ফেস টু ফেস তোর কথা হবে, এর মধ্যে কোনো দালালে পড়বে না। ঠিক, একদম। তো আপনার নাম্বারটা একটু যদি। আমার নাম্বারটা 9593558750। হ্যাঁ, এই নাম্বারে ডাইরেক্টলি ফোন করলে আপনারা ডাইরেক্টলি এখানে আসবেন, মাঝখানে কোনো মিডলম্যান থাকবে না, সেই জন্য রেটটাও কিন্তু রিজনেবল পাবেন। আর যেটা আরেকটা জিনিস যেটা মানে আমার ভীষণই বলতে ইচ্ছা করছে সেটা হচ্ছে এখানে কিন্তু আপনারা ওনাদের মেনু অনুযায়ী যদি অর্ডার করেন তাহলে তো আপনারা নিশ্চয়ই রুমেও সেটা তো অবশ্যই সেটা প্রোভাইড করে দেন। আর ওপরেও আমি দেখলাম যে রান্না করে খাওয়ার তো জায়গা আছে, রান্না করে খাওয়ার জায়গা আছে, চেয়ার টেবিল ডোর সবকিছু অ্যাভেলেবল 24 ঘন্টা। আর আমাদের চারদিকে সিসিটিভি ক্যামেরা রয়েছে, ওয়াইফাই রয়েছে, গাড়ি পার্কিং রয়েছে, সব রকম 24 ঘন্টা সব রকম ব্যবস্থা আছে। আর রুম সার্ভিসটা 24 ঘন্টা অটোমেটিক
চলছেই। চেক ইন আর চেক আউটের টাইমটা যদি চেক ইন হচ্ছে আপনার 10:30 আর চেক আউট হচ্ছে 9:30। যদি কোনো কাস্টমার সকালে এন্ট্রি হয়, যদি রুম খালি থাকে, তাকে আমরা সকালে কিন্তু এন্ট্রি করতে পারি। মানে ধরুন 9:30 যা 10:30 হয়, ওটা আমরা সকালে এলে কিন্তু যদি রুম খালি থাকে এন্ট্রি করি। আচ্ছা, খুব ভালো লাগলো। নমস্কার দাদা। নমস্কার। দাদার সঙ্গে কথা বলতে বলতে হয়ে গেল ডিনারের সময়। দেখতে দেখতে রাত হয়ে গেল মা দুর্গা গেস্ট ইনে, আর এখন হয়ে গেছে ডিনারের সময়। ডিনারে কত কিছু রয়েছে একবার আমি দেখালাম। যারা রাত্রেবেলা ভাত খান তাদের দেখানোর জন্য আমি নিয়েছি ভাত, রয়েছে পেঁয়াজ, লঙ্কা, লেবু, রয়েছে আলু পোস্ত, এটা 5 মিশালি তরকারি, এবং এই দেখুন এটা হচ্ছে মাছের ঝোল। তো যারা রাত্রেবেলা ভাত খান তারা এই মেনু খেতে পারবেন। তবে আমি রাতে খুব একটা ভাত পছন্দ করি না, তাই আমার জন্য রয়েছে রুটি আর চিকেন। এই হচ্ছে রুটি, একটু খেয়ে দেখাই আপনাদের। রুটি, চিকেন নিলাম, বেশ ভালো টেস্ট, সত্যি ভালো খাবার। এই হচ্ছে চিকেন, খুব ভালো টেস্ট। তো দীঘায় এসে এত কম খরচে এত সুন্দর খাওয়া দাওয়া অসাধারণ। তাই এখন আমরা আপাতত ডিনার করে আবার দেখা হচ্ছে কাল সকালে। নতুন দিনের শুভারম্ভ। সকাল সকাল মা দুর্গা গেস্ট ইন থেকে বেরিয়ে চলে আসলাম সমুদ্র সৈকতের ধারে। এখানে এসে দেখি লোকে লোকারণ্য। চা খেয়ে একটি টোটো বুক করে নিলাম। কথাটা বলা ভুল, কারণ 20 টাকা প্রতিজনের। আমরা যেহেতু 4-5 জন ছিলাম, তাই 100 টাকার একটি টোটো নিয়ে পার হেড 20 টাকার বিনিময়ে সমুদ্র সৈকতকে পাশে ফেলে আমরা এখন যাচ্ছি দীঘা মোহনা মাছের বাজার দেখতে। এখানে সকাল সকাল আসলে দেখতে পাবেন কিভাবে নিলাম হয় মাছের। আর আপনারা যদি ভাবেন আমরা মাছ কিনে খাবো, তার উপায়ও এখানে রয়েছে। এখানে সব টাটকা টাটকা ইলিশ, পমফ্রেট, চিংড়ি, কাঁকড়া এবং বিভিন্ন ধরনের আরও সামুদ্রিক মাছ অনেক স্বল্প মূল্যে আপনারা কিনে নিতে পারবেন। বিভিন্ন মাছের কীরকম দাম তা নিয়ে একটি ব্লগ আমরা আগেই ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে দিয়েছি। যারা দেখেননি তাদের জন্য আমি লিংক দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে। এই মাছের বাজারের পেছনেই রয়েছে দীঘা মোহনা। চম্পা নদী এসে মিশেছে বঙ্গোপসাগরে। সেই নদীর মোহনাই অপরূপ সুন্দর। দূরে এখানে আপনারা দেখতে পাবেন বঙ্গোপসাগর। আর এই নদীর ধারে যদি দাঁড়িয়ে থাকেন দেখবেন মাছের বড় বড় ট্রলার এখানে কত মাছ নিয়ে আসে। এই স্থানটা খুব ভালো লাগে। সকালবেলার দিকে আসলে লোকে লোকারণ্য। ওই দেখুন আসছে মাছ ভর্তি সব ট্রলার। এইখানে আপনারা হেঁটে হেঁটে চলে আসুন বঙ্গোপসাগরের দিকটা। এখানে সমুদ্র অনেকটাই ফ্ল্যাট, তাই নিজেকে অল্প জলে যদি ভেজাতে চান তার জুড়ি মেলা ভার এই দীঘা মোহনাতে। আমরা অনেকক্ষণ সময় অতিবাহিত করেছিলাম এখান থেকে টোটো করে আমরা ফিরে যাব মা দুর্গা গেস্ট ইনে। মা দুর্গা গেস্ট ইনে পেয়ে গেছি একজন অতিথিকে, উনি এখানে ছিলেন। দাদা কেমন লাগলো এখানে থাকতে? দারুণ অভিজ্ঞতা হলো, দাদাদের ব্যবহার খুব ভালো, খুব এনজয় করলাম। আর ফ্যামিলি নিয়ে এসেছি, খুব ভালো লাগলো এখানে আতিথেয়তা। নেক্সট বার আরও আমরা করব যাতে সবাই এখানে আসে। আচ্ছা, মানে আপনি সবাইকে বলতে চাইছেন যে সবাই এখানে আসুক, আতিথেয়তা খুব ভালো লাগলো, ব্যবহার খুব ভালো। মা দুর্গা গেস্ট ইন থেকে ফ্রেশ হয়ে রওনা দেবো এখন কলকাতার উদ্দেশ্যে। আমাদের পার হেড খরচা পড়েছিল মাত্র 750 টাকা করে 2 ডেজ এবং 1 নাইট ট্রিপ প্ল্যানে। সব কিছু ডিটেলস মা দুর্গা গেস্ট ইনের বুকিং নাম্বার, গাড়ির নাম্বার সব কিছু দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে। আর দীঘা ভ্রমণের যাবতীয় খুঁটিনাটি পেয়ে যাবেন এই ভিডিও থেকে। এই ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন ট্যুরিস্ট ডেস্টিনেশন।